তবে এবারের গার্ডদের মধ্যে একজন গার্ডের দৈহিক অবকাঠামো বাচ্চাদের কাছে দৈত্যকার লাগছে। যেমন কালো তেমন মোটা ও লম্বা। তাই তারা কোনো মতেই রাজি হচ্ছে না ওই গার্ডের উপস্থিতিতে কোথাও বেড়াতে যেতে। সে খেতে খেতেই বলে, আশ্রমের জন্য ওই গার্ডটাকে নিষিদ্ধ করেছিলাম আমি। তুমি কি সেটা নিশ্চিত করেছো পাপা? হুম, করেছি। সাইফ খেতে খেতেই বলল। রাফি, তোমার এজেন্সির সাথে কথা বলতে বলেছিলাম নতুন গার্ডের জন্য, বলেছো? সাইফ আবারও জিজ্ঞাসা করলো। বলেছিলাম, একদিনের মাঝে নতুন গার্ডেন সন্ধান দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। আর তুমি যেরকম ব্যাখ্যা দিয়েছো তেমন খুঁজে পাওয়াও দুষ্কর। 2 দিন সময় নিয়েছে তারা। আশরাফ বলল, তাহলে তাহলে তো মুশকিল। আমি বুঝতে পারছি। তাহলে তো মুশকিল। তুমি বুঝতে পারছো, নিরাপত্তাহীন ভাবে আমি তাদের ছাড়তে পারি না। সাইফ চিন্তিত লচনে তুমি, আমি, আব্বুও তো থাকবো। আমরা দেখে রাখতে পারবো। আহ, এত চিন্তার কিছু নেই। আমি ও আমি ওয়ালাইউল্লাহকে বলে রেখেছি, সে সময় মতো 2জন সৈন্য পাঠিয়ে দিবে। বলে। আশফাক আহমেদ বলে। তো সেটা আগে বললেই পারতেন। তাহলে আর এত চিন্তা করতে হতো না আমায়। সাইফ ব্যগ্র কণ্ঠে বলে। আশফাক আহমেদ শানিত দৃষ্টিতে তাকালো সাইফের দিকে। ব্যঙ্গাত্মক কটূক্তি করে বলল, আমি তোমার মতো ফটর ফটর করি না, কাজে নিজের যোগ্যতা প্রমাণ করি। সাইফের ভ্রুযুগল বাঁকা হয়ে গেল শ্বশুরের কটূক্তিতে। ভালো উন্নতি হয়েছে, এখন পর্যন্ত একবারও চরিত্রহীন বলেনি। নয়তো পুরো বছর চরিত্রহীন লম্পট নির্লজ্জ শুনতে শুনতে কান পেকে যেত। চোখে মুখে উপচে পড়ছে সংবর্ণকৃত ক্রোধ। সারা কর্মকর্তাদের এই এক দরুন চোখে মুখে উপচে পড়ছে সংবরণকৃত ক্রোধ। সেনা কর্মকর্তাদের এই এক দারুণ সহ্য ক্ষমতা রয়েছে। দুষ্কৃতকারীদের হামলার সময় স্থান পরিকল্পনা জানা সত্ত্বেও তাদের ঠান্ডা মাথায় অবচলিত নির্বিকার থাকতে হয়। ফর্মালিটিজ, রুলস, রেগুলেশনের বাইরে তারা কোনো পদক্ষেপ নিতে পারবে না। অথচ মস্তিষ্কে শত শত মানুষের আর্তনাদ তারা করে বেড়ায়, তবুও তাদের হাত পা বাঁধা। তারা অ্যাগ্রেসিভলি কিছুই করতে পারে না নিয়মের বাইরে গিয়ে। দুষ্কৃতকারীদের দমনের জন্য মাঝে মধ্যে নিজেদেরকেও সততার পথ ছাড়তে হয়, হতে হয় ক্রিমিনাল মাইন্ডের। সাময়িক সময়ের জন্য পরিস্থিতি ও ভাগ্যের উপর আস্থা রেখে দর্পণও রুলস রেগুলেশনের বাইরে এসেছে। ট্রাই 7 বাদেও সে রাষ্ট্রীয় মিশনের সাথে যুক্ত। তবে সেখানকার প্রধান কমান্ডার সে নয়, চট্টগ্রাম সেনানিবাসের বর্তমান মেজর জুবায়ের রায়হান। দুটো মিশনেই তাকে সমান অবদান রাখতে হয়, কিন্তু ট্রাই 7-এর প্রধান কমান্ডার সে। এই মিশনেও একতার সহিত বাংলাদেশের 8টি সেনানিবাসের সামরিক কর্মকর্তারা যুক্ত রয়েছে। হোয়াইট বোর্ডে ছোটখাটো একটা ম্যাপ আঁকা রয়েছে। ব্ল্যাক মার্কার দিয়ে ম্যাপের নির্দিষ্ট জায়গাগুলোতে মার্ক করে করে নিজেদের কাজ বুঝিয়ে দিচ্ছে দর্পণ। উপস্থিত 8জন সেনা কর্মকর্তা সেগুলো মনোযোগ দিয়ে আয়ত্ত করে নিচ্ছে। আচমকা এই সিক্রেট অভিযানে অংশগ্রহণ করছে তারা। তারই প্রস্তুতি নিচ্ছে সকলে। হাতে সময় খুবই অল্প, তার মধ্যেই তাদের সফলও হতে হবে। তার চেয়ে অবাক করা বিষয় হলো এই অভিযানটাও সিক্রেটলি সম্পূর্ণ করতে হবে। দর্পণের সর্বপ্রথম আদেশ এটাই। হঠাৎ করে স্যারের কেন মিশনের গতিবিধি বদলে দিয়েছে, এটা নিয়ে সকলেই বেশ কৌতূহলী। ইজ ইট ক্লিয়ার? মার্কারির লিড লাগাতে লাগাতে জিজ্ঞাসা করলো দর্পণ। উপস্থিত সকলে সমস্বরে বলল, ইয়েস স্যার। আপনারা চাইলে আমি আরো সৈন্য প্রোভাইড করতে পারি, কিন্তু কোনোভাবেই একজনও হাতছাড়া করা যাবে না। ভেবে দেখুন, আপনাদের হাতে সময় খুব কম। দর্পণ বলল, খাকি পোশাকের বদলে আজ গায়ে শোভা পেয়েছে নর্মাল পোশাক, সময় হয়নি। সকাল সকালে এখানে আসার কথা থাকলেও কারো আবদারে তার দেরি হয়। এমনকি আজকের মতো ট্রাজিক ও গুরুত্বপূর্ণ দিনেও মেয়েটা সকল আবদার জুড়েছে। নিজের কাজ সামলে তার আবদার পূরণ করতেই হবে। আজকের মিশন বদলে নিজের কাজ সামলে তার আবদার পূরণ করতে হবে। আজকের মিশন বলতে এটাই তার কাজ। দিলজার বলল, স্যার, হঠাৎ করে আমরা কিছু যাচ বিচার না করেই কিভাবে এই অভিযান চালাতে পারি? এমন কিছু তো নাও হতে পারে। বুকে হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে থাকা দর্পণ মৃদু হাসল দিলজারের কথায়। বলল, নিজের মনের সংশয়কে নিঃসংশয় করার জন্য হলেও আপনাকে আপনার সবটুকু দিতে হবে এই অভিযানে। গেট রেডি ফর ইট। সকলেই বুঝে গেল তাদের সংশয়ে নিতান্তই স্যারের অভিজ্ঞতার উপর প্রশ্ন তোলা। দর্পণ এহসানের ব্যক্তিত্বে আন্দাজে ঢিল ছুঁড়ে মারার বিষয়টা হাস্যকর। দর্পণ অদ্রিতার দিকে দৃষ্টিপাত করল। মিস অদ্রিতা, আপনি চাইলেই অভিযান থেকে নিজের নাম উঠিয়ে নিতে পারেন। এতে আপনার গ্রুপের মেম্বারশিপে কোনো প্রকার প্রতিক্রিয়া পড়বে না। দর্পণ বলল, ইদানিং অদ্রিতার সানাপত্য বিদ্যার উপর তার যথেষ্ট সন্দেহ সৃষ্টি হচ্ছে, তাই তো এমন প্রস্তাব। অদ্রিতা হকচকায়, ব্যথিত হয়।
মনে খানিক ক্ষোভেরও দেখা মিলে। কথায় কথায় দর্পণের এমন তার অভিজ্ঞতার উপর প্রশ্ন তোলা তার আত্মসম্মানে আঘাত হানছে। শক্ত কণ্ঠে বলল, আপনি হয়তো জানেন না স্যার, আমি এর আগেও 9টা মিশনে উদ্দামতার সহিত কাজ করেছি। এমনকি ভালো পারফরমেন্সের কারণে পদক ও সম্মাননাও অর্জন করেছি। সেক্ষেত্রে আপনার এমন প্রস্তাব অযাচিত। সাউন্ডস গুড। আপনার আত্মবিশ্বাসী কণ্ঠস্বর শুনতে ভালো লাগছে মিস অদ্রিতা। ধরে রাখুন, তাহলে আমাকেও আর এমন অযাচিত প্রস্তাব দিতে হবে না। সবশেষে সুবেদার মুখ খুলে। রিহ্যাবে যাওয়া আপাতত পোস্টপন রাখুন, আমাদের হাতে সময় আছে। ততদিনে তাকে মানসিকভাবে আরেকটু সবল হতে দিন। রাতের জন্য প্রস্তুতি নিন। বলেই দর্পণ কক্ষ থেকে বের হতে নেয়। রেডি হতে হবে। ক্যান্টনমেন্টের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সেখানে তার উপস্থিতি বাধ্যতামূলক। তার মধ্যে দরজায় এক সৈনিক এসে দাঁড়ায়, বিনীত ভঙ্গিতে বলে, স্যার, ইটস ইয়োর স্ক্রিপ্ট টাইম, এভরিওয়ান ওয়েটিং ফর ইউ। ইয়া, আই এম কামিং, গিভ মি 5 মিনিটস। বলে লম্বা কদমে নিজের অফিস রুমের উদ্দেশ্যে চলে গেল দর্পণ। মিনময়ীদের পরিবার সমেত সকলেই ক্যান্টনমেন্টের অনুষ্ঠানে যোগদান করবে। মিনময়ী মিনিকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে। তার খুব ইচ্ছে হয়েছে সে এবার শাড়ি পরবে। আয়নায় নিজের এই নতুন রূপ দেখে মিনির বিস্ময়ের শেষ নেই। ইয়া বড় হা হা করে বলল, আরে মামি, আমারে তো পরিলাহান বানায়া দিছেন আপনি। হাতে কি জাদু আছে নাকি? মিনময়ী মৃদু হেসে বলল, তুমি নিজেই পরীর মতো সুন্দর, আমি কিছু করিনি। হইছে হইছে, আর লজ্জা দিয়েন না। মিনি লাজুক কণ্ঠে বলে, প্রথম প্রথম যখন এখানে এসেছিল গায়ের বরণ কিছুটা ময়লাটে ছিল। নিজে যতটুকু শরীরে যত্ন নিত, শিয়াশানায় তার সঙ্গী হিসেবে মিনিও থাকে। উন্নত পরিবেশ গুণে যত্ন পেতেই গায়ের আসল বরণ উজ্জ্বলতা ছড়াতে শুরু করে। এখন আর সে ময়লাটে ধুলোময় গায়ের রং নেই। উজ্জ্বল শ্যামলা হাস্যোজ্জ্বল চপল মেয়ে। শিয়াশার সঙ্গে থাকতে থাকতে তার প্রতিরূপ নিজেকে গড়ে তুলেছে প্রাণোচ্ছল। সাদাসিধে রূপে থাকাই শিয়াশার কমফোর্ট জোন, হোক সেটা পোশাক কিংবা মুখশ্রী। সে তো ওড়নাই ঠিকঠাক সামলাতে পারে না, শাড়ি কিভাবে সামলাবে? মিনময় জোর করলেও সে পরেনি। লাল সাদা কারচুপি সারারা পরেছে, মাথায় লাগিয়েছে একগুচ্ছ গোলাপের ফুলের চাক। মেয়েদের অনবদ্য সৌন্দর্যের বহিঃপ্রকাশে তার হাসি আর একটু ফুলের ছোঁয়া যথেষ্ট, প্রয়োজন পড়ে না কোনো কৃত্রিমতার। সকলে ব্যস্ত গতিতে অনুষ্ঠানে যাওয়ার জন্য বের হচ্ছিল। তখনই মিনি সোফার নিচ থেকে একটা কাগজ বের করে। কয়েকবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে, বুঝে এটা কোনো মেডিকেল রিপোর্ট। সে হাত ছেড়ে শিয়াশাকে ডাকলো, আফা, আফা, এই দেখেন এইটা কি? আপনার দরকারি মনে হয়, গুছাইয়া রাখেন। পরে আবার কইবেন আমি আপনার সব দরকারি কাগজ ঝাড়ু দিয়া হালাইয়া দিই। বেশি কথা বলিস, এমন অকাজ করো দেখেই তো বলি। কই দেখি দে তো। দরজার উপাশে এক শিয়াশা বলে। দরজার উপাস থেকে শিয়াশা বলল, সে বের হয়ে গেছে। মিনি তার হাতে দিলে সে ব্যস্ত চোখে একবার হেডলাইন ভালো করে পড়লো। সেন্ট্রাল হসপিটালের প্রেগন্যান্সি রিপোর্ট, যেখানে গোটা গোটা অক্ষরে আশা আহমেদ লেখা। সেটা দেখতেই তার মুখে হাসি ফুটে উঠল। পুরোটা পড়লো না, অল্প একটু পরে বুঝলো এটা যখন সে তার মায়ের গর্ভে ছিল তার রিপোর্ট। সে বলল, এটা মামার প্রেগনেন্সি রিপোর্ট মিনি। পাপার রুমে রেখে এত ভুলে হয়তো এখানে এসে পড়েছে। হারিয়ে গেলে পাপা রাগ করবে। মিনি তার কথা মতো ওটা সাইফের রুমে পেপার ওয়েটের নিচে রেখে আসলো। তবে তাড়াহুড়ায় শিয়াশা দেখলই না নিচের বোল্ড করা 2 সংখ্যাটিকে। দেখলো হয়তো বাবার প্রতি একটু অভিযোগ কমতো। সেনানিবাসের বিশাল প্রাঙ্গণে আলোকসজ্জায় ও রং বেরঙের কাপড় দিয়ে সজ্জিত। প্রাঙ্গণে মানুষের উপচে পড়া ভিড়। আশ্রমের বাচ্চারা এদিক সেদিক দিক বেদিক ছুটছে, দস্যুপনা দেখিয়ে দিচ্ছে। শিয়াশও তাদের সাথে ঘুরছে। চেয়ারে সংসেজে ভাব নিয়ে বসে থাকা তার ধাতে নেই। দুষ্টুমি না করলে তার ভালো লাগে না। তার উত্তম সঙ্গী হিসেবে আশ্রমের দস্যি ছেলে মেয়েগুলো তো আছে। বহুতলা ভবনে 2য় তলার বারান্দায় মিনি শিয়াশা মিনময়ী দাঁড়িয়ে আছে। ঘুরে ঘুরে দেখাচ্ছে সবকিছুই মিনময়ীকে। সেই বারান্দার শেষ প্রান্ত থেকে হেঁটে আসছে এক দল বীর। তার মধ্যে সবার প্রথমেই বলিষ্ঠ দেহাবয়ের যে ব্যক্তিটাই লৌহ ব্যক্তিত্বের প্রলেপ লাগিয়ে লম্বা কদম ফেলে হাঁটছে, সেই আদ্যপ্রান্ত পুরোটাই চমৎকার এক প্রেমিক পুরুষ। শিয়াশা মুগ্ধ হয়, বুকের ভেতরে উত্তেজনারা বাড়ে ব্যক্তিটার এই বেশভূষা দেখে। বহু বছর আগে বাবাকে এরূপে দেখেও মুগ্ধতা হতো, তবে মাঝপথে রাস্তা কাটে ভয়েরা যা ছিনিয়ে নিয়ে যায় সকল মুগ্ধতা, দেশের প্রতি অগাধ নিষ্ঠা ও দায়িত্ব। তবে আজ বহু বছর পর নতুন করে নিজের আপনজনকে এরূপে দেখে মনের ভেতরে সাহস সঞ্চার হচ্ছে। মন হয় যেন ওই যে
এগিয়ে আসা লোকটিকে তার সকল ভয়কে দূর করে আবার ছিনিয়ে নিয়ে আসবে সকল মুগ্ধতা, দায়িত্ব দেশ প্রতি। দর্পণের দৃষ্টি অচেনা, সিয়াসা পড়তে পারছে না এই দৃষ্টিতে সিয়াসা নামক নারীটির কোনো অবস্থান নেই, যেন সে চেনেই না তাকে। একবারের জন্য নজর ঘুরিয়ে দেখলো না সিয়াসাকে, যেন মাথার চুল থেকে পা পর্যন্ত সব ধীর চিত্তে ডিসিপ্লিন মেনটেন করছে। সিয়াসা পরিস্থিতি বোঝে, তাই মনে কোনো অসঙ্গত চিন্তা ঢুকতে দিল না। তারা তিনজন যখন নিজ কথোপকথনে মগ্ন হয়, তখনই তাদের অতিক্রম করতে থাকা সোলজারদের মধ্যে হঠাৎ করে দর্পণ সিয়াসার কিছুটা সামনে হাঁটু গেড়ে ঝুঁকে গেল। আচমকাই এমন কাজে সকলে হকচকালো। সিয়াসা চমকে তাকালো দর্পণের দিকে। হাতে একটা কলার খোসা নিয়ে উঠে দাঁড়ায় দর্পণ। নিজের পেছনে দাঁড়িয়ে থাকা সোলজারদের অবাকের রেশ কাটিয়ে গনগনে গলায় বলল, এটা কোন ধরনের ম্যানারলেস উশৃঙ্খল কার্যক্রম? এত বড় একটা অনুষ্ঠান চলছে, অথচ এতটুকু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে কারো নজর নেই। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারত। সকল তৃতীয় শ্রেণীর কর্মচারীদের সচেতন করুন। কাজে এমন উদাসীনতা থাকলে কাজ করার প্রয়োজন নেই। দর্পণের কথা শেষ হতেই দিলজার কন্ট্রোল রুমে বিষয়টা সম্পর্কে সকলকে অবগত করলো। পুনরায় পথ ধরার আগে সিয়াসার উদ্দেশ্যে আদেশের সুরে বলল, আপনারা দেখে শুনে চলুন। নিজেদের সেফটি সর্বপ্রথম নিজেদের নিশ্চিত করতে হয়। সিয়াসা মৃদু হেসে মাথা নেড়ে সায় জানায়। দর্পণ হাঁটা ধরলে অদ্রিতা নিঃশব্দে হেসে ওঠে। যেই মিথ্যে হাসিতে জমিয়ে রাখা একরাশ বিষাদেরা মুক্তি পায়। পুরোটা সময় সে দেখেছিল দর্পণের প্রতিক্রিয়া। অপেক্ষা করার ভান করলেও সিয়াসার সুরক্ষা ঠিকই নিশ্চিত করেছে। সিয়াসা আবারও মুগ্ধ হয় দর্পণের দায়িত্বপরায়ণতায়। সব দিকে সমানভাবেই সচেষ্টা। দর্পণ নিজের বক্তব্য শেষ করে আসন গ্রহণ করতে কিছুক্ষণ পর তার পাশের চেয়ারে সিয়াসা এসে বসে। দর্পণ আর চোখে একবার দেখে নেয় দুষ্ট হাসি নিয়ে বসা মেয়েটাকে। কেননা সকলের অগোচরে চিকন একটা হাত তার পেটের কাছের ইউনিফর্ম ধরে টানছে। চেয়ারের হাত তলে কোনোই ঠেকিয়ে থুতনিতে হাত দিয়ে থেমি কণ্ঠে দর্পণ চিবিয়ে চিবিয়ে বলল, Don't be so naughty, Sia. Go to your seat. Here, I don't know you and you don't know me. Got it? সিয়াসার মুখে মেকিস বিস্ময় দেখা গেল। আহত কণ্ঠে বলল, মানুষ এত তাড়াতাড়ি কিভাবে বদলে যেতে পারে? এত বড় ধোঁকা আমি কি করে সহ্য করব? আমার তো সব শেষ হয়ে গেল। সব লুটে নিয়ে বলে কিনা আমায় চেনে না। দর্পণ ইনসান নামক এক দুষ্টু মেজর আমার সব লুটে নিয়ে গেল। হায় হায়, এখন কি হবে আমার? কে করবে বিয়ে এই অবলা নারীটিকে? দর্পণ বেতৃষ্ণা ভরা দৃষ্টিতে তাকালো সিয়াসার দিকে। নাটকবাজ মেয়ে। সকালে এক দফা তাকে বোকা বানিয়েছে, এখন আবার অবলা নারীর রোল প্লে করছে। সেই সারা একজন নারী সৈনিককে কিছু বলল। সে কিছুক্ষণ পর এসে সিয়াসাকে বলল, এটা সারা কর্মকর্তাদের সিট, তাকে ওখান থেকে উঠতে হবে। সিয়াসা দর্পণের দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে গটগট করে চলে গেল সেখান থেকে। দর্পণ নিঃশব্দে হাসলো মেয়েটার রাগ দেখে। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতেই সকলে ভিড় জমায় ছোট ছোট বাচ্চাদের নাচ দেখার জন্য। সিয়াসাকে ভব ঘুরে হেঁটে বেড়াচ্ছে এদিক ওদিক। অমনি কোথা থেকে দর্পণ এসে তাকে টেনে নিয়ে যেতে লাগলো। এক হাতের বেড়িবাঁধের দেয়ালে আটকে রেখেছে মেয়েটাকে। চোখে মুখে দুষ্টমি ভর করে আছে শ্যামবনের পুরুষটির। ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো, অবলা নারীটির কি কি লুটে নেওয়া হয়েছে যদি একটু বলতেন, তবে সরকারি এই কর্মকর্তা তা ফিরিয়ে দিত। আফটার অল, আমরা এক সক্রিয় দায়িত্ববান সরকার ব্যবস্থার অন্তর্ভুক্ত। জনগণের স্বস্তি ও ন্যায় নিশ্চিত করাই আমাদের প্রধান কাজ। রাগান্বিত হয়ে তাকিয়ে থাকা সিয়াসা ফিক করে হেসে উঠল দর্পণের কথায়। বলল, এই অবলা নারীর মন লুটে নিয়ে গিয়েছে এক দুষ্টু কাঠখোট্টা মেজর, যা ফিরিয়ে আনা দুষ্কর। এক চমৎকার ক্ষমতাধর দস্যু কিনা? এ তো মহা চিন্তার বিষয়। সরকার কিছু করতে পারবে না। তুমি এক কাজ করো, দস্যুকে একটু দুষ্টু মিষ্টি আদর করে কনভিন্স করতে পারো। দস্যুর যদি মন গলে আদর পেয়ে, তবেই ফিরিয়ে দিতে পারে সে তোমার মন। চিন্তিত ভঙ্গিতে বলা কথাটা শেষ হতেই সিয়াসার সবেগে একটা ঘুষি মারে দর্পণের পেট বরাবর। দর্পণ হো হো করে হেসে ওঠে। আলগোছে পকেট থেকে কিছু একটা বের করে সেটা সিয়াসার গলায় পরিয়ে দিল। মৃদু স্বরে বলল, শুভ নববর্ষ ওয়াইফি। এমন হাসি খুশি প্রাণবন্ত থাকো সবসময়। আমার বেরং একাকী দুনিয়াটাকে রঙিন করে তোলো। বছরের প্রতিটা ক্ষণ, প্রতিটা দিন, প্রতিটা পরিস্থিতি তোমার অনুকূলে হোক। তোমার মুখের হাসি বজায় রাখার দায়িত্ব একমাত্র আমার। সিয়াসা অবচলিত তাকিয়ে থাকে সম্মুখের ব্যক্তিটির দিকে। নিজের গলার দিকে তাকালে দেখা মিলে শুভ্র ফ্যাকাশে ত্বকে জলজল করা সাদা পাথরের লকেটটি। বলল, এটা কেন দিয়েছেন? নববর্ষের উপহার। আমি তো আপনাকে কিছু দেইনি। গোটা তুমিটাই আমার কাছে গড গিফটেড শ্রেষ্ঠ উপহার।
যার জন্য আমার পাথরের ন্যায় মনে বাঁচার ইচ্ছে জাগে, কাজে ফাঁকি দিতে ইচ্ছে হয়। আমার সকল দুশ্চিন্তা ক্লান্তিরা ছুটে পালায় যার ভাবনায়, তার সাথে জড়িত সবকিছু আমায় আনন্দ দেয়। ইজন্ট ইট বেস্ট গিফট ফর মি? শেষা নীরব দেখতে লাগলো শ্যাম সুন্দর পুরুষটিকে। কেউ কল্পনাও করতে পারবে না কঠোরতার আড়ালে এই মানুষটার মাঝে এমন একটা দিক রয়েছে যেটা শুধুমাত্র তার জন্যই উন্মুক্ত। অবুঝকে বোঝানো যায়, কিন্তু যে বুঝেও অবুঝের ভান ধরে বসে থাকে তাকে বোঝানো কঠিন। চিঠির কোনো উত্তর না দিলে ডাকলেও কখনো ফিরে তাকাও না, ওকে ফাইনাল মারলাম। বাট অ্যাজ এ টিচার ভালো মন্দ কিছু জিজ্ঞেস করলে তো বলতে হয়। তৈরবের কণ্ঠে ক্ষোভের আভাস। আঁচল হাতে মিনি নত মস্তিষ্কে দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই তৈরব স্যার পথ আটকাবে ভাবতে পারেনি। আপনি কখনো টিচারের মতো আচরণ করেননি, তাই টিচার স্টুডেন্টের সম্মানী ও সুন্দর সম্পর্কটা আমাদের মাঝে নেই। এটার জন্য আপনি আপনার করা সস্তা আচরণ দায়ী। মিনি শক্ত কণ্ঠে বলে। তৈরব ব্যথিত চোখে তাকায়, তাচ্ছিল্য হেসে বলে, ভালোবাসা ভালোবাসা প্রকাশ করতে ধরো ভালোবাসা প্রকাশ করলে তা সস্তা আচরণ হয়ে যায় বুঝি? আসলেই মেয়েরা কি চায় ভালোবেসে ইগো বজায় রেখে ইগনোর করা? তবে তুমি এটা কি জানো, ভালোবাসায় কখনো ব্যক্তিত্ব থাকে না। ভালোবাসলে নিঃস্বার্থভাবে প্রকাশ করতে জানতে হয়। আর এই প্রকাশ করা কি যদি মেয়েদের সস্তা আচরণ মনে হয়, তবে আমি বলবো তারা ভুল। তারা মানুষের মনকে নয়, ব্যক্তিত্বকে ভালোবেসেছে। মিনি বিব্রত বোধ করে এসব কথা বলতে এবং শুনতে, তাই বলল, দয়া করে আমার সাথে এমন ধরনের কথা বলবেন না। ঠিক এই কারণেই আমি আপনাকে এড়িয়ে চলি। কারো চোখ দেখে মনের ভাষা বুঝতে পারার ক্ষুদ্র এই ক্ষমতাটুকু আমার রয়েছে। সেটা বুঝেও যখন আমি নিজেকে এই সব থেকে দূরে রাখতে চাইছি, আপনার উচিত আমায় স্পেস দেয়া, নচেত হেনস্থা করা। আমি হেনস্থা করছি তোমায়? সিরিয়াসলি সাউদাত? তৈরবের কণ্ঠে আর্তনাদ। মেয়েটার পুরো নাম সাউদা মিনি। ক্যান্টনমেন্টে যোগদান করার পর থেকে অজানা কারণে মেয়েটার উপর এক অন্যরকম ভালো লাগা কাজ করে তার। পড়াশোনা ভালো দেখে সর্বপ্রথম নজর কাড়ে তার, যেটা অচিরেই তার ভালোবাসায় পরিণত হয়। কম চেষ্টা করেনি এই পর্যন্ত মেয়েটার মনে জায়গা তৈরি করার, তবে মেয়েটার যেন দুর্লভ। এটা আমার কাছে হেনস্থায়ী। যেটা আমি পছন্দ করি না সেটাই আপনি বারবার করেন। আপনার কারণে আমি এক্সামেও খারাপ করছি। দয়া করে আমার পিছু ছেড়ে দিন। আপনার পথ আমার পথ সম্পূর্ণ আলাদা। আপনি একজন ওয়েল এডুকেটেড সুদর্শন প্রতিষ্ঠিত সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আর আমি চৌধুরী নিবাসের মেয়ে নই, কাজের মেয়ে। তারা ভালোবেসে আমায় পড়াশোনা করায়, সেখানে আপনার সামনে আমার অবস্থান নিতান্তই হাস্যকর। আমার লক্ষ্যে বাধা হবে না, আমায় অনেক বড় হতে হবে। বলেই মিনি পা বাড়ায়, তবে পেছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি ফের নাছোড়বান্দা কথায় তার ভেতরটা ভেঙে আসতে চায়। আমি তোমায় ভালোবেসেছি তোমার জাত ধর্ম অবস্থানকে নয়। এরপরেও এত কেন দ্বিধা তোমার মধ্যে? আমি অনেক ছোট আপনার থেকে, এসব কিছুর সময় আমার নেই। আমায় অনেক বড় হতে হবে, পরিবারের ঢাল হতে হবে। আপনার সাথে আমাকে মানায় না। বয়সের এই পর্যায়ে এসে আপনার এমন আচরণ আপনাকে হাস্যকর করে তুলছে। আমায় ভুলে যাবেন দয়া করে। যদি অপেক্ষা করি? মিনি ঘাড় ঘুরিয়ে তাকায় তৈরবের দিকে। জড়তার কারণে কখনো স্পষ্টভাবে দেখা হয় না লোকটাকে। ভারী সুদর্শন, তবে নিজের প্রতি কারো এমন ভালোবাসা দেখে তার মনেও সুপ্ত ভালো লাগা কাজ করে, যেটা বয়সের দোষ হিসেবে আখ্যায়িত করে সে। মৃদু হেসে বলে, এটা সিনেমা নয়, বাস্তবতা। নিজেকে হিরো মনে করে থাকলে বিভ্রম থেকে বেরিয়ে আসুন। আসছি। চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু লুকিয়ে ফেললো শাড়ির আঁচলের সাহায্যে। এই যে হঠাৎ করে শাড়ি পরে সাজতে ইচ্ছে করলো, এর পেছনেও না বলা অনুভূতির মালিক এই লোকটি রয়েছে। বয়সের দোষ কয়েকবার এই কথা জপতে জপতে মিনি ছুটে পালায় সেখান থেকে। তরুণ মৃদু হেসে ব্যথিত চোখেই সেদিকে তাকিয়ে থাকে। 10-12টা নথিপত্রে সাইন করে সাইফ ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। এমপ্লয়ি ক্যাবিন থেকে বেরিয়ে যেতেই সাইফ চেয়ারে বসা অবস্থায় কিছুক্ষণ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিল। সামনে রকিং চেয়ারে দুলতে থাকা গম্ভীর মুখে বসা আশফাক আহমেদ রাগান্বিত চোখে দেখছে তাকে। তবে আজকের এই রাগ যে প্রহসনমূলক হবে না তাই সাইফ জানে।
তবুও নিজেকে যথাসাধ্য ডোন্ট কেয়ার ভাবে প্রেজেন্ট করার চেষ্টায় মশগুল সে। ভালো থাকার আরেক মাধ্যম হলো ডোন্ট কেয়ার ভাব। এগুলো আবার এগুলো আবার কেন শুরু করেছো? খবর? কি শুরু করেছিস? ল্যাপটপে আঙ্গুল চালাতে চালাতে বলল সাইফ। আশফাক আহমেদ গর্জে উঠল, বসা থেকে দাঁড়িয়ে গেল, টেবিলে সজোরে আঘাত করে বলল, খবরদার সাহিব, এই মুহূর্তে তোমার কোনো রকম ফাজলামো কথা শোনার মুড আমার নেই। বহু বছর আগে এমন তেরামো করেছিলে যার জন্য আজ আমি সর্বহারা। সব সময় তোমার জেদের কারণে আমি কোনো না কোনো তার মাসুল দেবো। হ্যাঁ, আশফাক আহমেদের কণ্ঠে আর্তনাদ। এই আর্তনাদ একজন সেনা কর্মকর্তার নয়, একজন বাবার। সাইফ থামে, উষ্ণ নিঃশ্বাস ফেলে বলে, একটু সুপারিশ করতে হয়েছে বলে এত রাগ? আপনার অবস্থানে থাকলে আমি আমি পথে ঘাটে ধরে ধরে সকলকে চাকরি দিতাম। এই জন্যই তুমি এই অবস্থানে নেই। এইসব করা বন্ধ করো সাহিব। এইবার তোমায় রক্ষা করেছি, বারবার করবো না। তোমার এই কাজের জন্য গিন্নির কিছু হলে তো তোমায় তোমায় কিন্তু আমি নিজের হাতে খুন করবো বলে দিলাম। সাইফ নিশ্চল নিশার হাসে, শ্বশুরের দিকে তাকিয়ে বলে, আপনার গিন্নির কিছু হলে দুনিয়ার সাথে আমার আর কোনো লেনা দেনা থাকবে না। দুনিয়ার অবশিষ্ট কোনো টান মায়া দায়িত্ব কিছু থাকবে না। তখন আমি নিজে হাতেই নিজেকে নিজেই শেষ করে দেব। আপনার কষ্ট করার প্রয়োজন নেই, চিন্তা করবেন না। আপনার গিন্নির জন্যই বেঁচে আছি, তার কিছু হতে দিব না। সাইফ আবারও আশ্বস্তের সুরে বলে। আশফাক আহমেদ ফোঁস করে আবার চেয়ারে বসলো। সাইফ হাতের কাজ শেষ করে বিদেশি ক্লায়েন্টদের মেইলগুলো পাঠিয়ে উঠে দাঁড়ালো। কফি হাতে ঝিমুনি দিয়ে বসায় থাকা শ্বশুরের উদ্দেশ্যে বলে, কাজে ফাঁকি দেওয়া হয়ে গেল, চলুন বাসায় যাই। সিয়া একা বের হচ্ছে মনে হয়, মিনময়ীও নেই। মিনির পরীক্ষা। তোমার কি মনে হয় সে সফল হবে? আরও একবার যদি খুনের দায়ে সে হেরে যেতে হয়? সে দুর্বার জ্বলন্ত স্ফুলিঙ্গ, যার কোনো পিছুটান নেই। প্রকৃতি ও পরিস্থিতি বরাবর সততার সাথে গাদ্দারি করতে পারে না। তাহলে হয়তো পৃথিবীতে সততা, ন্যায় নামক শব্দগুলো এখনো ভেসে বেড়াতে পারতো না। মৃদু প্রশংসায় অবশ্যই আশফাক আহমেদ শান্ত হলো না। কানে ভেসে চিরপরিচিত সেই বিধ্বস্ত নিস্তার পেতে চাওয়া, উদ্বাস্ত শীতল কণ্ঠস্বরে অনুনয়, ঠিক যেন শ্মশানের শবযাত্রী। পাপা, আমি মরতে চাই, প্লিজ। আশফাক আহমেদ ঘুমাতে পারে না সেই আওয়াজের কারণে। বারবার তাড়া করে বেড়ায় আর বলে সে ব্যর্থ, অসহায়, অক্ষম এক বাবা। সাইফের বুকের ভেতরও কাঁপছে, হৃদযন্ত্রটি কেমন অস্থিরভাবে প্রসারিত হচ্ছে। নিজেকে সামলানোর চেষ্টা করলো সাইফ, কারণ ব্যথিত মুখে হাসি ফুটিয়ে তোলে। ফাজলামু কণ্ঠে বলে, কি হলো, বাড়িতে যাওয়ার ইচ্ছা নেই? তোমার যাওয়ার হলে তুমি যাও, আমি পরে আসবো। থুতনিতে হাত ঠেকিয়ে ম্লান কণ্ঠে বলল আশফাক আহমেদ। কেন, ডেটিংয়ে যাবে? আশফাক আহমেদের নীরবতা ভাঙে, ক্রুদ্ধ চোখে তাকায় সাইফের দিকে। বাজে কথা বলবে না সাহিব, আমার চোখের সামনে থেকে সরো। ঠিক আছে, থাকেন, আমি গেলাম। হাতে সময় নিয়ে বের হতে হবে, বুঝলেন শ্বশুরমশাই? নববর্ষর রাত, ললনাদের রঙ্গচটা সাজসজ্জা দেখে চোখ জোড়াতে হবে। তন্ময়োদ্ধ একটা পছন্দ হলে সিয়ার কাছে ধরে নিয়ে যাব। সিয়া তো কাজই নিয়েই বসেই থাকে। বলে সাইফ বের হতে নেয়। আশফাক আহমেদ বিস্ফোরিত ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে সাইফের দিকে। হুড়মুড়িয়ে চেয়ার থেকে উঠে সাইফের পথ ধরে পেছন থেকে চেঁচিয়ে উঠে বলে, খবরদার সাহিব, আমার মেয়ে ব্যতীত অন্য কোনো মেয়ের দিকে তাকালে তোমার চোখ দুটো আমি ডোনেট করে দেবো এই বলে রাখলাম। আমি বেঁচে থাকতে আমার মেয়েকে ধোকা দেওয়া দুঃসাহসও দেখাবে না, নয়তো জেলের ঘানি টানতে হবে বুড়ো বয়সে, মনে রেখো। চলন্ত সাইফ মলিন হেসে উঠে শ্বশুরের হুমকি ধমকিতে। সে কেন বেঁচে আছে এমন প্রশ্ন করলে উত্তর হিসেবে এই খ্যাচরা বুড়ো আর শিয়ার নামটাই উঠে আসে। ও হ্যাঁ, 1 মাইল বসে দুলাভাই বলে চেঁচিয়ে ওঠা রাফির নামও রয়েছে। ছেলেটার কথা বলতে তার একটু লজ্জা লাগে। এ কথা নিছকই গোপন কথা, কাউকেই বলেনি আজ পর্যন্ত। ছেলেটা মাঝে মধ্যে মাঝরাত নেই দিন নেই এসে জড়িয়ে ধরে আর বলে, দুলাভাই, আই লাভ ইউ দ্য মোস্ট। সে ভেবে পায় না ছেলেটা দিনে রাতে মদ গাঁজা খায় নাকি, নয়তোবা মেশিনে কোনো টেকনিক্যাল প্রবলেম আছে। একদিন তো চুমুও দিতে গিয়েছিল, সেদিন তো সে ভয়ে সোফা উল্টে পালিয়ে গিয়েছিল। সেই যাত্রায় তার মান সম্মান বেঁচে গেছিল। এর জন্য এই সুযোগ পেতেই তাড়াতাড়ি করে বউ এনে দিয়েছিল। এখন পর্যন্ত পরিবেশ শান্ত, তার মানে সে নিশ্চিত থাকতে পারে। স্টেজের সামনে চেয়ারে বসা মিনময়ী এদিক ওদিক তাকিয়ে খুঁজছে মিনি আশিয়াশাকে। পাশে বসা আশরাফ তা দেখে দাঁত কিরমির করে বলল, কাউকে পছন্দ হয়েছে? বলে বলো, আমি গিয়ে সেটাকে পুঁতে রেখে আসি। মিনময়ী হকচকিয়ে আশরাফের দিকে তাকায়।
প্রশ্নবিদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে জিজ্ঞাসা করলো, কি বলছেন? কাকে পছন্দ হবে? কচি যুবকদের? তোমার স্বামী তো বুড়ো, তাকে দেখার জো আছে নাকি তোমার? তো বলো, পছন্দ হয়েছে নাকি কাউকে? আমি গিয়ে তাকে আদর সোহাগ করে আসি। বিকৃত কণ্ঠে বলল আশরাফ। আপনি প্রচুর বাজে কথা বলেন। কোনো কিছু না জেনে ষাঁড়ের মতো চেঁচামেচি শুরু করেন। বলে মিনময়ী ঘাড় ঘুরিয়ে নেয়। কতটা খেচড়া লোক হলে নিজের স্ত্রীকে এমন কথা বলতে পারে? এ লোকের সাথে কথা বলা মানে কুয়োর ঝাঁপ দেওয়া। মিনময়ীর কথায় আশরাফের মুখ হা হয়ে গেল। মুখ ফিরিয়ে নেয় সে আরো ক্ষেপে গেল। ক্ষিপ্ত কণ্ঠেই বলল, কি বললে তুমি? আমি ষাঁড়? নিজের স্বামীর পাশে বসে অন্য ছেলেদের দিকে তাকাচ্ছ, আবার আমায় বলছো আমি ষাঁড়ের মতো চেঁচাই? নেংটি ইঁদুর ছানা, তোমার পতন এসে গিয়েছে। আমারই ভুল তোমায় না খেয়ে এখনো দয়া দেখিয়ে বেড়াচ্ছি। নেহাতি আমি বুঝদার দয়ালু বিড়াল, তাই বলে তুমি আমায় যাচ্ছে তাই অপমান করবে? আমার গলায় ঝুলে অন্য ছেলেদের দিকে তাকাবে? কত বড় সাহস তোমার! মিনময়ী অতিষ্ঠ হয়ে বলল, আপনি এমন করছেন কেন? তুমি ওদিকে তাকাচ্ছ কেন? মনি আর মিনি কোথায় সেটা দেখছিলাম। আশরাফ আর চোখে তাকিয়ে দেখে নেয় একবার অসহায় মুখখানা। খানিক দমে গিয়ে জিজ্ঞাসা করলো, সত্যি বলছো? আপনার সাথে মিথ্যা বলে কেউ পার পাবে? নিজের জায়গায় আরেকটু ঠিকঠাক করে বসে আশরাফ নম্র কণ্ঠে বলল, এই তো মাথায় বুদ্ধি হয়েছে তোমার। এদিক ওদিক আর তাকাবে না, আমার দিকে তাকাবে। স্বামী ব্যতীত অন্য কারোর দিকে তাকালে পাপ হয়, আমার দিকে তাকালে পুণ্য হবে। আমার দিকে তাকিয়ে থাকবে, না তাকালে কিন্তু ঘর থেকে বের করে দেব। মিনময়ী কথা বলে না, চুপচাপ বসে থাকে। দিনের মধ্যে 4-5 বার এমনিতে এই লোক তাকে ঘর থেকে বের করে দেয়। রাত্রি ভাগে আবারও বুকেও জড়িয়ে নেয়, নয়তোবা তার অপমান হয়। আশরাফ ফের ধমকে উঠে বলে, কি হলো, তাকাচ্ছ না কেন? ইঁদুর ছানা, তুমি আবারও আমায় অপমান করছো? মিনময়ী কাঁদো কাঁদো দৃষ্টিতে তাকায় আশরাফের দিকে। আশরাফ চোখে শাসায়। অগত্যা মিনময়ীকে নিজের দৃষ্টিতে নিবদ্ধ রাখতে হয় তারা লোকটার উপর। আর আশরাফ সেই হাসি মুখে পা দোলাচ্ছে আর গুনগুন করে অনুষ্ঠান উপভোগ করছে। ইঁদুর ছানাকে সঠিক পথে আনতে পেরে হুলো বেড়ালের বুকে পাঠা ফুলে ফেপে উঠেছে বারংবার। ইঁদুর হলো একমাত্র বিড়ালের অধিকারভুক্ত লোভনীয় ভোজন। ইঁদুরের ধ্যান জ্ঞান হবে একমাত্র বিড়াল, তার থেকে কিভাবে পালাবে? আর বিড়ালের ধ্যান জ্ঞান হবে একমাত্র ইঁদুর, তাকে কিভাবে হাতের নাগালে পাবে? তাকে নিয়ে অনিশ্চয়তায় ভোগা মানে বিড়ালের সামর্থ্যের উপর প্রশ্ন ওঠা। এ মোটেই বরদাস্ত করার মতো নয়। সকাল থেকে রাত পর্যন্ত ইঁদুর ছানার সাথে দ্বন্দ্ব বলতে এর থেকে বেশি কিছু নয়। এর মধ্যে ঘর ছেড়ে চলে যাওয়ার মতো কোনো কারণ তো দেখছেই না আশরাফ। ঘুম জড়ানো চোখে হেঁটে ড্রয়িং রুমে গেল। প্রিঙ্গলস চিপসের সরু নলাকার বোতল হাতে, হাত পা ছড়িয়ে ছিটিয়ে টিভির দিক থেকে এক ধ্যানে তাকিয়ে বসে আছে কোকমেলন কার্টুন প্রিন্টেড ফতুয়া পায়জামা পরা শিয়াশা। ঘড়ির কাঁটা 8:10 ঘরে উকিঝুঁকি দিচ্ছে। এই অবুঝ মানব তৈরি যন্ত্রটির কাজই এমন গোল গোল ঘোরা। নিজের বিভ্রান্তের ন্যায় গোল গোল ঘুরলেও মানুষকে সময়ের বিভ্রান্ত থেকে রক্ষা করার মহৎ এক ক্ষমতা রয়েছে এর মধ্যে, তাই এর বেশ কদর। ঘড়ি থেকে দৃষ্টি সরিয়ে ভাগ্নের দিকে তাকায় আশরাফ। জড়ানো কণ্ঠে বলে, সিয়া, তুই একটা ইঁদুর ছানা এনেছিলি ঘরে, তাকে পাওয়া যাচ্ছে না। ফ্রাই প্যানে সপাটে বাড়ি খেয়ে ততক্ষণে টমের মুখ চ্যাপ্টা পাতের মতো হয়ে গেছে। জেরিও ততক্ষণে গায়ের টবেল কবল থেকে টমের কবল থেকে অষ্টপটে মৃদু হাসি নিয়ে সেদিকে দৃষ্টিপাত অনড় রেখে শিয়াশা বলে, যেই ঘরে বেড়াল থাকে সেই ঘরে ইঁদুর থাকে না। এই বিড়াল তো ভালো বিড়াল, ইঁদুরকে খায় না, শুধু ভয় দেখায়। ধরতে পারলে তো খাবে। বলেই শিয়াশা হু হু করে হেসে উঠল দেয়ালে পোস্টারের মতো সেটে যাওয়া টমকে দেখে। আশরাফ সেদিকে তাকায়, তার দশাও এখন কিছুটা টম অ্যান্ড জেরির মতো। ইঁদুর ছানার পেছনে না লাগলে তার ভালো লাগে না। এদিকে ঘুম থেকে ওঠা কোথাও খুঁজেও পাচ্ছে না ইঁদুর ছানাকে। মুখ উসখুস করছে মেয়েটাকে ধমকাধমকি করার জন্য। কি করবে এখন? বাচ্চাদের বাহির থেকে ঘোরাফেরা করিয়ে এনেই ঘুম দিয়েছে, উঠে দেখে মেয়েটা নেই। তুই একটু ইঁদুরের খোঁজ দে, এবার ধরে ফেলবো। বাড়িতে গিয়েছি বিকেলে বাবা মায়ের সাথে। 2 দিন থেকে চলে আসবো। শিয়াশার কথায় আশরাফ আহত দৃষ্টিতে তাকায়। 2 দিন? সে ঘুমাবে কি করে? ভীতু মেয়েটাকে জড়িয়ে না ঘুমালে তো তার ঘুমই আসে না। তার উপর মুখ চুলকাচ্ছে ধমক দেওয়ার জন্য। মৃদু রাগ দেখিয়ে বলল, তুই বারণ করবি না? একে তো বুড়ো বয়সে বউ এনে দিয়েছিস কম বয়সী লেদু মেয়ে, যার চোখে আমি 80 বছরের দাদু ভাই। বুড়ো নই, কচি যুবক বোঝাতে বোঝাতে আরো অর্ধেক বয়স চলে যাচ্ছে, তার মধ্যে আবার এমন হটকারিতা।
শিয়াশা এবার পূর্ণ মনোযোগী হয়ে মামার দিকে তাকায়, উৎসাহী কণ্ঠে বলে, বাহ, ভালো উন্নতি হয়েছে তো তোমার। মস্তিষ্ক এখন সঠিক জায়গায় এসেছে। কম বয়সী বউ হলো তোমাদের মতো বুড়োদের জন্য ভিটামিন। দেখেছো, আমি একদম ঠিক কাজ করেছি লেদু বউ এনে দিয়ে। মানুষ ঠিক বলে কম বয়সী মেয়ে বিয়ে করলে জীবনের রঙিন আনন্দময় ঝলমলে হয়ে ওঠে জীবন।